আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় আমার বংশলতিকা। এই অধ্যায়টির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেশন। এখানে প্রথমেই একটি কাজ রয়েছে। কাজটি হলো, আগের সেশনগুলোতে তোমরা জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা সম্পর্কে জেনেছো। এখন বলো দেখি, তোমার শারীরিক যে বৈশিষ্ট্যসমূহ তোমার দাদা, মা বা নানির কাছ থেকে এসেছে, সেই বৈশিষ্ট্যসমূহ কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে আসে। জীবের এই বৈশিষ্ট্যগুলো কোন ধরনের পদার্থের মধ্য দিয়ে বাহিত হয়। কোন কোন জৈব রাসায়নিক পদার্থ জীবের মধ্যে জীবনের বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে, আবার বংশ পরম্পরায় এসব বৈশিষ্ট্য বহন করে। এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিটি। কাজটির উত্তর যেভাবে করবা, উত্তর আমরা জানি জিনতত্ত্ব অনুসারে ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক। আমার গায়ের রং, চুলের রং ও আকার, চোখের আকৃতি, আঙ্গুলের ধরন ইত্যাদি সকল বৈশিষ্ট্য আমার বাবা, মা, দাদা, দাদি, নানা বা নানির কাছ থেকে এসেছে। এই বৈশিষ্ট্যগুলো ক্রোমোজোমের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রভাবিত হয়। এক্ষেত্রে আমার দাদা বা দাদির বৈশিষ্ট্য আমার বাবার কাছে আছে এবং আমার নানা বা নানির বৈশিষ্ট্য আমার মায়ের কাছে আছে। এক্ষেত্রে তাদের মধ্যে প্রকাশিত বৈশিষ্ট্যগুলো প্রকট অ্যালিলের কারণে এসেছিল, কিন্তু তাদের মধ্যে কিছু অপ্রকাশিত বৈশিষ্ট্য ছিল যেগুলো প্রচ্ছন্ন অ্যালিলের মাধ্যমে তাদের মধ্যে অবস্থান করেছে। আমার বাবা ও মায়ের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো আমার মাধ্যমে প্রকটতা লাভ করেছে। এই কারণে আমার শারীরিক গঠনে সকলের বৈশিষ্ট্যের প্রতিফলন লক্ষ্য করা যায়। জীবের সব দৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন। এর অবস্থান জীবের ক্রোমোজোমে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। এক জোড়া প্রতিরূপ ক্রোমোজোমে জিন জোড়ায় অবস্থান করে। সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্য ও নিয়ন্ত্রণ করে। মাতাপিতা থেকে প্রথম বংশধরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। এই প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিন দায়ী তাকে প্রকট জিন বলে। যে জিনের বৈশিষ্ট্য প্রথম বংশধরে প্রকাশ পায় না, তবে দ্বিতীয় বংশধরে এক চতুর্থাংশ জীবে প্রকাশ পায়, তাকে প্রচ্ছন্ন জিন বলে। বিভিন্ন গবেষণায় তথ্য থেকে জানা গেছে জিন বংশগতির নিয়ন্ত্রক। বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয়, তবে একই প্রকৃতির জীবে তা প্রায় সবসময় একই থাকে। জিনগুলো সাধারণ নিয়মে ক্রোমোজোমের ডিএনএ অনুসূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে। এরপরে এই ডিএনএর মাধ্যমে জীবের বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রভাবিত হয়। ডিএনএ হলো এক ধরনের নিউক্লিয় অ্যাসিড যা মানবদেহের সবচেয়ে বৃহৎ জৈব অণু। এই ডিএনএ মিউটেশনের মাধ্যমে প্রকরণ সৃষ্টি করে, বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। এই ডিএনএ জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে, তাই একে বংশগতির আণবিক ভিত্তি বলা হয়। এই ডিএনএর মাধ্যমেই জীবের মধ্যে জীবনের বৈশিষ্ট্য ফুটে ওঠে এবং বংশ পরম্পরায় এসব বৈশিষ্ট্য প্রভাবিত করে ও ধারণ করে। এভাবেই এখানে এই কাজটির উত্তর করবা। এরপরে নিচের এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো অনুসন্ধানী বই থেকে তোমরা পড়ে নিলেই পারবা, তাই আমি এগুলো বিষয় নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে অপর পৃষ্ঠায় একটি কাজ রয়েছে। কাজটির এখানে একটি ছক রয়েছে। ছকটিতে বলা হয়েছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ছবি তার আর কী করতে হবে, তার সাথে নামগুলো কিছু উল্লেখ করতে হবে। প্রথমে উদ্ভিদ কোষের এখানে একটি উদ্ভিদ কোষের ছবি অঙ্কন করবা। তারপরে এখানে লিখবা, এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার্বোহাইড্রেট কোষ প্রাচীর। এরপরে এগুলোকে বলা হয় লিপিড ও প্রোটিন কোষ ঝিল্লি। আর এই যে এই অংশটাকে বলা হয়, এইটাকে বলা হয় ডিএনএ মাইটোকন্ড্রিয়া। এরপরে এই যে এই অংশটা হচ্ছে ডিএনএ ও আরএনএ, যাকে আমরা নিউক্লিয়াস বলি। তারপরে হচ্ছে কি এই অংশটা হচ্ছে ডিএনএ ক্লোরোপ্লাস্ট। তাহলে ডিএনএ ক্লোরোপ্লাস্ট এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, উদ্ভিদ কোষ। আর অপর দিকে আসি প্রাণী কোষে।
প্রাণীকোষের ছবিটি অঙ্কন করবা এখানে। তারপরে এখানে চিহ্ন বা আকৃতি দিয়ে লিখবা লিপিড ও প্রোটিন কোষ ঝিল্লি, যেটা হচ্ছে যে বাইরের অংশ, এটা হচ্ছে কোষ ঝিল্লি। এরপরে এই যে অংশটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে ডিএনএ ও আরএনএ নিউক্লিয়াস। এরপরে ডিএনএর আরেকটি এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিএনএ মাইটোকন্ড্রিয়া। এটা কি প্রাণী কোষের একটা আকৃতি। এভাবেই উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের ছবি অঙ্কন করবা আর এই বিষয়গুলো এখানে লিখে রাখবা। এরপরে এখানে আরেকটি কাজ রয়েছে, কাজটি হলো এই বিভিন্ন জৈব অণু সম্পর্কে জানতে গিয়ে তোমরা কি এদের গঠনে কার্বনের ভূমিকা খেয়াল করেছো? কার্বন যে পৃথিবীতে জীবনের ভিত্তি তা কি বুঝতে পেরেছো? এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিটে। আরেকটি বিষয়, এখানে যে এই কাজটি রয়েছে এই কাজটির উত্তর কিন্তু এই জায়গার মধ্যে হয় না, তাই আমি এই কাজটির উত্তর অন্যখানে করেছি, তাও এখন আমি দেখিয়ে দিচ্ছি। চলো এই দুটি কাজের উত্তর শিটে। কাজ দুটির উত্তর যেভাবে করবা, প্রথম কাজটির উত্তর হলো, আমরা জানি সজীব কোষ গঠিত হয় জৈব অণুর সমন্বয়ে। কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, নিউক্লিয়িক অ্যাসিড ইত্যাদি জৈব অণু ব্যতীত জীবনের অস্তিত্ব সম্ভব নয়। আর সকল ধরনের জৈব অণুর অত্যাবশ্যকীয় উপাদান হলো কার্বন। জৈব অণুর গঠনে কার্বনের ভূমিকার মূলে রয়েছে কার্বনের বিশেষ ধর্ম ক্যাটেনেশন, যা হলো পরস্পর যুক্ত হয় শিকল বা বলয় গঠনের ক্ষমতা। জৈব অণু গঠনের কার্বনের এই ভূমিকার জন্যই পৃথিবীতে জীবনের ভিত্তি বলা হয় কার্বনকে, এখানে বলা যায় কার্বনকে। এভাবে প্রথম কাজটির উত্তর করবা। এরপরে দ্বিতীয় কাজটি হলো প্রশ্ন, এবার একটু ভেবে দেখো তো, কার্বন নেই এমন কোনো গ্রহে জীবের উৎপত্তি হলে অন্য কোনো মৌল জীবনের ভিত্তি হিসাবে কাজ করতে পারত? তোমার দলের অন্য সদস্যদের সাথে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করে দেখো। এখানে মাথায় রেখো কার্বন কোন ধরনের রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। প্রয়োজনে পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধনের অধ্যায় আরেকবার দেখে নাও। এই কাজটির উত্তর কিন্তু কি করতে হবে, পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধনের মাধ্যমে করতে হবে। এখন এখানে তোমাদের উত্তর নিচের ফাঁকা স্থানে লিখে রাখো। আর ফাঁকা স্থানে যেহেতু জায়গা হবে না, তাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। উত্তর, পৃথিবীতে কার্বন হলো জীবনের ভিত্তি, কিন্তু কার্বন নেই এমন কোনো গ্রহে জীবনের উৎপত্তি হলে যে মৌলটি কার্বনের পরিবর্তে জীবনের ভিত্তি হিসাবে কাজ করতে পারে তা হলো সিলিকন। সিলিকনকে SI দ্বারা প্রকাশ করা হয়। পর্যায় সারণীতে কার্বন ও সিলিকনের অবস্থান একই গ্রুপ 14, এবং এখানে আছে গ্রুপ 14 বা 14, এবং এদের মধ্যে একটি পর্যায়ের ব্যবধান, কার্বন পর্যায় 2, সিলিকন 3A। তারপর আছে, আমরা জানি একই গ্রুপভুক্ত মৌলসমূহের ধর্মের সাদৃশ্য বিদ্যমান। এজন্য আমরা সিলিকনের মধ্যে দেখি কার্বনের মতোই এঁকেছে এ যোজনী, যা একে ডিএনএ, প্রোটিন ইত্যাদি জৈব অণুতে বিদ্যমান লম্বা শিকল গঠনে উপযুক্ত করে তোলে। সিলিকন কার্বনের মতোই শক্তিশালী সমযোজী বন্ধন গঠন করতে পারে, যা জৈব অণুর শিকলকে স্থায়িত্ব দিতে পারে। তাছাড়া কার্বন ও সিলিকনের বন্ধন গঠনের প্যাটার্নে সাদৃশ্যতা রয়েছে, তবে সিলিকন ভিত্তিক জীবন কার্বন ভিত্তিক জীবনের চেয়ে বিভিন্ন ক্ষেত্রেই ভিন্নধর্মী হবে। যেমন সিলিকন ভিত্তিক জীবে দেখা যাবে উচ্চ তাপমাত্রা ও রেডিয়েশনের প্রতিরোধী ক্ষমতা কম, এখানে প্রতিরোধী ক্ষমতা কম। তাছাড়া সিলিকন ভিত্তিক জীবকোষ কার্বন ভিত্তিক জীবের চেয়ে কম স্থিতিস্থাপক প্রদর্শন করবে। এভাবে এই উত্তরটুকু কি করতে হবে, যে বইয়ে দেওয়া ফাঁকা জায়গায় লিখতে হবে। এরপরে নিচের এখানে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো তোমরা অনুসন্ধানী বই থেকে পড়ে নিবা, এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে এখানে বলা হয়েছে দলে বসে ডিএনএর গঠন সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে নাও, যা তোমরা অনুসন্ধানী বই থেকে পড়লেই বুঝতে পারবা। এরপরে এখানে বলা হয়েছে নিচে তার একটা বর্ণনা দেওয়া হলো, এই কাজগুলোর একটা বর্ণনা কিন্তু দেওয়া আছে। এখন আমি এই কাজটির উত্তর পরবর্তী ভিডিওতে প্রদান করব। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি কি করব, এই যে কাজ ডিএনএ সংশ্লেষণ কিভাবে একটি কাজ রয়েছে বা একটা পরীক্ষা রয়েছে, শুধু এই পরীক্ষার বিষয়টি নিয়েই আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।